সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মত আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে দোলন চাপা ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে নিয়ে যাচ্ছি। তোমরা জানো যে এখন চলছে শোকের মাস আগস্ট। এই আগস্টে আমরা হারিয়েছি বাংলাদেশের বা বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে ক্লাসের শুরুতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি এবং আরো শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে 15ই আগস্টের কালো রাতে যারা শহীদ হয়েছেন তার পরিবারের, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি আমার আজকের ক্লাসে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র, যার কোর্স কোড হচ্ছে 110। এটি আমাদের ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পড়ব গত ক্লাসের ধারাবাহিকতায় অধ্যায় 2 বাংলাদেশের, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের কৃষি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এই স্ক্রিনে যে তিনটি ছবি, এই তিনটি ছবিতে আমরা হচ্ছে এই তিনটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সবার বাম দিকের যে ছবিটি, সেই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদিত পণ্য, যে আমাদের সবজি, লাউ লাউ উৎপাদিত লাউ কি করা হচ্ছে, বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। এবং তোমরা এটি দেখতে পাচ্ছ যে বহন করে এবং পরিবহন, কিভাবে পরিবহন করা হচ্ছে এই বিষয়টি তোমরা খেয়াল করো। এই পরিবহন ব্যবস্থাটি একেবারেই ট্র্যাডিশনাল, একেবারেই সনাতন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ছবির ডান দিকের উপরের ছবিতে, ডান দিকের নিচের ছবিটিতে তোমরা খেয়াল করো যে আম সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো বাছাইকরণ করা হচ্ছে। বাছাইকরণ করা হচ্ছে যে বিক্রির জন্য। তারপরে আমরা ডান দিকের উপরের ছবিটিতে দেখতে পাচ্ছি যে একজন বিক্রেতা, সে তার কাছে অনেক জিনিস আছে, অনেক ধরনের দ্রব্যাদি আছে, ফল, তারপরে সবজি এবং ফসল, খাদ্যশস্য, এগুলো আছে। সে সব মানে তিনি হচ্ছে সবার কাছে চূড়ান্ত মানে ভোক্তাদের কাছে সে সরাসরি বিক্রি করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটি দিয়ে আমরা তাহলে কি বুঝতে পারছি? যে এই ছবিটি দিয়ে আমরা বুঝতে পারছি যে পণ্য উৎপাদনের পরে আসলে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কতগুলো পর্যায় আমাদের অতিক্রম করতে হয়। এবং তারপরে আমি যাচ্ছি যে এই পর্যায়ে যে অতিক্রম করতে হয়, তারপরে তার মানে আজকে আমরা কি পড়বো? তার মানে এই পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে পর্যায়গুলো অতিক্রম করতে হয়, সেই পর্যায়টাকে বলা হয় কৃষি পণ্যের বিপণন। এই কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, তাহলে আজকে আমরা আজকের ক্লাসের বিষয়বস্তু পেয়ে গিয়েছি, সেটি হলো কি? কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। এই কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার অধীনে আজকে আমরা তাহলে এই কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, বাংলাদেশের যে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা আছে সেটির সাথে কারা জড়িত বা লিগাল অথরিটি কারা? সেটি হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়। এই যে আমরা ডান পাশের ছবিটি দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, রিপাবলিক অফ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। এটি হলো এই সরকারের কৃষি মন্ত্রণালয়, এটিকে দেখাশোনা করে বা দেখভাল করে, বিভিন্ন নীতি নির্ধারণ করে। তারপরে হচ্ছে আমরা বামের ছবিতে দেখতে পাচ্ছি এই কৃষি মন্ত্রণালয়ের অধীনে আরো কিছু অফিস বা অধিদপ্তর আছে যারা এই কৃষি বিপণনকে তারা
কৃষি বিপণন ব্যবস্থার সাথে জড়িত। সেটি হলো কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারপর হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের বিষয়বস্তুর অধীনে আজকে আমরা কি পড়ব, যে কৃষি পণ্যের বিপণন কি। তার প্রথমে এটি পড়ব, তারপরে আমরা জানবো যে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার স্বরূপ, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার সমস্যাসমূহ, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার সমস্যার সমাধান, বাংলাদেশ সরকারের কৃষি পণ্যের বিপণন নীতি। তারপরে আমরা একটি বাড়ির কাজ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা আসছি যে কৃষি পণ্যের বিপণন কি। কৃষি পণ্যের বিপণন বলতে বিপণন শব্দটির আরেকটি মানে সমার্থক শব্দ যদি বলি, তাহলে তোমরা বলতে হয় যে বাজারজাতকরণ কে বলা হয়, যে বাজারজাতকরণ ব্যবস্থাকে বলা হয় বিপণন ব্যবস্থা। যে বাংলা শব্দের অনেক সমার্থক শব্দ থাকে, তাহলে বিপণন শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাজারজাতকরণ। তোমরা তাহলে দুইটি পরীক্ষায় বা তোমাদের বইয়ে দুটি শব্দ পেতে পারো, একটি হলো কৃষি পণ্যের বিপণন কি, আরেকটি হতে পারে যে কৃষি পণ্যের বাজারজাতকরণ কি। কৃষি পণ্যের বিপণন তথা বাজারজাতকরণ ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো যে এখানে একটি টেকনিক্যাল শব্দ রয়েছে, সেটি হলো কি কৃষি বিপণন তথা বাজারজাতকরণ ব্যবস্থা হলো একটি অর্থনৈতিক প্রক্রিয়া। তোমরা জেনেছো যে এই অর্থনীতি প্রথম পত্রের ক্লাসের শুরুতে যে অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু সকল কর্মকাণ্ডই, দিনের সকল কর্মকাণ্ডই অর্থনৈতিক কর্মকাণ্ড নয়। অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে কি অর্থের সাথে সম্পর্কিত যে লেনদেন বা অর্থের সাথে সম্পর্কিত যে কর্মকাণ্ড, সেইগুলো হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত যে কাজগুলো, যে কাজগুলো, সেই সব কাজগুলো কোনগুলো, যে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানোর যে অর্থনৈতিক প্রক্রিয়া, অর্থনৈতিক কর্মকাণ্ড, তাকে বলা হয় হচ্ছে কৃষি পণ্যের বিপণন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কৃষি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে হলে আমাদের কিছু কি পর্যায় অতিক্রম করতে হয়, কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের পর্যায় অতিক্রম করতে হয়। সেগুলো আমরা একটু দেখি। সেগুলো হচ্ছে কি পণ্য উৎপাদন শেষে পণ্য সংগ্রহ করা, তারপরে পণ্য একত্রীকরণ করা। পণ্য সংগ্রহ করা বলতে আমরা কি বুঝি, যে এইখানে আমরা তাহলে বুঝতে পারছি যে কৃষি পণ্য উৎপাদনের পরে শুরু হয় হলো কৃষি পণ্যের বিপণন পর্যায়। সেটি কোথা থেকে শুরু হয়? কৃষি পণ্যের উৎপাদন শেষে পণ্য সংগ্রহ থেকে শুরু হয়। যে ফসল যে আমরা তুলি, ফসল সংগ্রহ করি, সেই সংগ্রহ থেকে শুরু হয়। তারপরে আছে পণ্য একত্রীকরণ, যে ফসল উৎপাদনের পর, ফসল সংগ্রহ করার পরে ফসল বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন উৎস থেকে ফসলকে একত্রীকরণ করতে হয়, একসাথে করতে হয়। সেই একসাথে করার পরে তারপরে কি করতে হয়, ফসলের মানে শ্রেণী বিভাগ করতে হয়। পণ্যের শ্রেণী বিভাগ কি অনুযায়ী শ্রেণী বিভাগ করতে হবে আমাদের, যে ফসলের বৈশিষ্ট্য, ফসলের মান, ফসলের বিভিন্ন ধরনের অনুযায়ী, ভাগ অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী ফসলের কি করতে হবে, শ্রেণী বিভাগ করতে হবে। তারপরে হচ্ছে ফসলের নমুনাকরণ। নমুনাকরণ দিয়ে 4 নম্বরে যে নমুনাকরণ আছে, সেটি দিয়ে কি বোঝানো হয়েছে? নমুনাকরণ বলতে যে আমরা যে ফসলের শ্রেণীবিভাগ করলাম, ফসলকে বাছাই করলাম, সেই বাছাই করার ফলে পরে আমাদের কি করতে হবে, যে ফসলটি কেমন এটি সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যারা ভোক্তা বা যারা ক্রেতা, যারা কিনবে, তাদের জন্য আমাদের এটিকে কি করতে হবে, যে এটির স্যাম্পল তৈরি করতে বা নমুনা নিতে হবে, যেন তারা বুঝতে পারে যে এই নমুনা দেখে যে তারা যেই দ্রব্যটি কিনবে সেটির কোয়ালিটি বা গুণাগুণ কেমন। তারপরে আমাদের গুদামজাতকরণের বিষয়টি আসতেছে, যে নমুনাকরণের পরে আমরা এই ফসল আমরা কি করব, গুদামজাতকরণ করব, যে ফসল সংরক্ষণ করব। ফসল এমন ভাবে সংরক্ষণ করব যেন ফসলের মান নষ্ট না হয়ে যায়, ফসলের গুণাগুণ নষ্ট না হয়ে যায়, ফসলের কোয়ালিটি বজায় থাকে, গুণাগুণ বজায় থাকে। সেই জন্য আমরা ফসলের গুদামজাতকরণ করব বা সংরক্ষণ করব।
তারপরে আসছে যে পরিবহন ব্যবস্থা, যে তারপরে কি করতে হয়, যে ফসল উৎপাদনের পরে ফসল সংগ্রহ করলাম, একত্রীকরণ করলাম, শ্রেণীবিভাগ বা ফসলের বাছাই করলাম, তারপরে নমুনা করলাম, গুদামজাতকরণ করলাম। কিন্তু ফসলকে আমরা উৎপাদিত পণ্য, কৃষি পণ্যকে যদি ভোক্তার কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন আহ, স্থানের বাজারে এটিকে নিয়ে যেতে হয়, ভোক্তার কাছে পৌঁছে দিতে হয়, ক্রেতার কাছে পৌঁছে দিতে হয়। এই পৌঁছে দিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, পরিবহন আমাদের দরকার হয়, পরিবহন ব্যবস্থার দরকার হয়। পরিবহন ব্যবস্থার মধ্যে রাস্তাঘাট এগুলো যেমন ইয়ে আছে, সম্পৃক্ত আছে, তার সাথে আছে হচ্ছে আহ, এই মোটর যান বা আমাদের বাহন, সেটিও এই পরিবহনের সাথে সম্পর্কিত। তারপর ঝুঁকি বহন হচ্ছে কি, এই পরিবহনের পর আমরা যে এই এই যে আমরা ফসল উৎপাদনের পর থেকে পরিবহন করে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত একটি ঝুঁকির বিষয় রয়েছে। সেই ঝুঁকিটিকে আমাদেরকে মাথায় রেখে আমাদের কি করতে হয়, মুনাফা অর্জন, ভোক্তার কাছে ফসলটি বিক্রি করে ন্যায্য দামে বিক্রি করে, খরচের চেয়ে একটু বাড়তি দামে বিক্রি করে আমাদেরকে মুনাফা অর্জন করতে হয়। এই ক্ষেত্রে আমাদের একটি ঝুঁকির বিষয় রয়েছে। কারণ আমরা যদি ফসলের দাম না পাই, তাহলে কি হবে, কম দাম পাই, তাহলে আমাদের খরচের চেয়ে কি হবে, ফসল থেকে উৎপাদিত আয়, মানে বিক্রি করে আয় আমাদের কম হবে। কম হলে আমাদের কি হবে, মুনাফা কম হবে, আর ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটি হলো ঝুঁকির বিষয়। তারপরে আছে যে বিজ্ঞাপন প্রদান, যে আমরা যে কৃষি পণ্যটি উৎপাদন করলাম, সেগুলোর যে এই এতটি পর্যায়ে আমরা অতিক্রম করলাম, কিন্তু সেই পণ্যটিকে সবার কাছে, ভোক্তার কাছে, ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেটি কি বিজ্ঞাপন দিতে হয়, প্রচার করতে হয়। একটি কথা আছে যে প্রচারই প্রসার, অর্থাৎ মানে যত আমরা এটির বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতার কাছে, ভোক্তার কাছে তুলে ধরবো, তত ক্রেতা এটির চাহিদা সৃষ্টি করবে, এবং তাহলে আমাদের পণ্যের ভবিষ্যতে যোগান বা উৎপাদন বাড়ানো সম্ভব হবে, বা আমাদের মুনাফা সম্ভব হবে। না হয় আমরা কি ন্যায্য দাম পাবো না, কম দামে আমাদের বিক্রি করতে হবে। তারপরে আছে মোড়কীকরণ বা প্যাকেটজাতকরণ বিষয়টি আছে, যে আমরা পণ্যকে আমরা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যেন পণ্যের গুণাগুণ নষ্ট না হয়, এবং পণ্যের কোয়ালিটি গুণাগুণ বজায় থাকে, এবং সেই জন্য পণ্যের মোড়কীকরণ বা প্যাকেটজাতকরণ করা হয় সুন্দরভাবে, যেন পণ্যের গুণাগুণ বজায় থাকে। তাছাড়া এখন পুঁজিবাদী বাজারে মোড়কীকরণ বা প্যাকেটজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মোড়কীকরণ বা প্যাকেট যত সুন্দর হয়, তত ক্রেতারা আকৃষ্ট হয়। অতএব পণ্যের গুণ বা কোয়ালিটি, গুণাগুণ যেমন আহ, ভালো হওয়া আবশ্যক, সেরকম প্যাকেটটিও আকর্ষণীয়, এবং গুণাগুণ বজায় রাখার, পণ্যের গুণাগুণ বজায় রাখার মতো প্যাকেটীকরণ করাও গুরুত্বপূর্ণ। তারপরে আছে বাজারের তথ্য সংগ্রহ, বন্টন ও বিক্রয়। যে আমরা যে কৃষি পণ্যটি যে আমরা বিক্রয় করব, কোন বাজারে বিক্রয় করব, কোন বাজারে চাহিদা রয়েছে, স্থানীয় বাজারে, জাতীয় বাজারে, নাকি আন্তর্জাতিক বাজারে, কোন বাজারে কি পরিমাণ এটির যোগান যাবে, সেই অনুযায়ী সেই বাজারের তথ্য সংগ্রহ করতে হবে, এবং বাজারের সর্বশেষ দাম আমাদেরকে জানতে হবে, এবং ক্রেতার বৈশিষ্ট্য জানতে হবে, ক্রেতারা কোন ধরনের পণ্য পছন্দ করছে, কোন মানের পণ্য পছন্দ করছে, সেই অনুযায়ী ক্রেতাদের কাছে আমরা এটিকে বন্টন করতে হবে, এবং ক্রেতাদের কাছে আমাদের এগুলো বিক্রয় করার বিক্রয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি পণ্য বিপণনের জন্য আমাদের এই যে অর্থনৈতিক যে কর্ম পর্যায় অতিক্রম করতে হয়, এই কর্ম পর্যায়গুলোকে, এখানে যে আমি 10টা পর্যায় লিখেছি, এই 10টি পর্যায়কে একসাথে বলা হয় কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। এই কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার সাথে আসলে বাজার কাঠামো, কৃষি পণ্যের বাজার কাঠামো জড়িত। এই কৃষি পণ্যের বাজার কাঠামো আমরা দেখতে পাচ্ছি যে 4টি পর্যায় রয়েছে এখানে কৃষি পণ্যের বাজার কাঠামোর সাথে। প্রথমেই আসছে হলো যে গ্রাম, গ্রাম যেখানে কৃষক ফসলের মাঠ, এটি এটি কোথায়, গ্রামের এটি বাজার কাঠামোর সাথে সম্পৃক্ত স্থানটি হচ্ছে কৃষক বা ফসলের মাঠ। সেই ফসলের মাঠ থেকেও কি করা হয়, বা কৃষকের কাছ থেকে এই ফসল ক্রয় করে থাকে। এখানে ক্রেতা হচ্ছে কৃষক, এবং সরি, বিক্রেতা হচ্ছে এখানে কৃষক, এবং
ফরিয়া বা ব্যাপারী হচ্ছে এখানে ক্রেতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিয়া কারা বা ব্যাপারী কারা? ফরিয়া এবং ব্যাপারী হচ্ছে তারা এই কৃষি পণ্য উৎপাদনের সাথে জড়িত না সরাসরি, কিন্তু তারা ফসল উৎপাদনের পর একেবারে কৃষকের কাছ থেকে সরাসরি তারা ফসল কিনে নিয়ে আসে। নিয়ে তারা কি করে, তারা আর একটু বেশি দামে অন্য ইয়েদের কাছে, অন্য ক্রেতাদের কাছে তারা বিক্রি করে। তাহলে এই ফরিয়ারা কি করে যে, বা ব্যাপারীরা তারা এরকমও করে যে কৃষকদেরকে ফসল উৎপাদনের আগে তারা অনেক সময় ঋণ দেয়, যে কৃষকরা যেন ফসল উৎপাদন করতে পারে। সেই ঋণের টাকা পরিশোধ হিসেবে তারা সেই ফসল উৎপাদনের পর, কৃষকের ফসল উৎপাদনের পর তারা কম দামে, যে আমাদের যে কৃষি বাজারজাতকরণের যে ত্রুটি, কাঠামোর যে ত্রুটি আছে, অবকাঠামোগত ত্রুটি, যেমন পরিবহন ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে ফরিয়ারা কি করে, কম দামে তারা কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল বা ব্যাপারীরা ফসল কিনে নিয়ে আসে, নিয়ে এটি বেশি দামে বিক্রি করে তারা আড়তদার, মহাজন বা ইয়েদের পাইকারদের কাছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিয়াদের আরেকটি নাম হচ্ছে তারা দালাল। যে তারা কি, তারা যে এই অনেক সময় এই ফরিয়ারাও তারা সরাসরি ইয়েদের কাছ থেকে বা পাইকারদের কাছ থেকে তারা চুক্তিবদ্ধ হয়ে, আবার অনেক সময় দেখা যায় যে তারা এই দালাল হিসেবে কৃষকের ফসলের মাঠ থেকে ফসল কিনে নিয়ে আসে। তারপরে আছে যে গ্রামের পরে আছে প্রাথমিক বাজার। অনেক কৃষক তারা এই ফরিয়া বা ব্যাপারীর কাছে বিক্রি করতে চায় না, কারণ এই ফরিয়া বা ব্যাপারী বা দালাল বা ব্যাপারী এরা কৃষকদেরকে অনেক মানে ঠকিয়ে থাকে। তারা তাদের কৃষকদের কাছে আস্থা ভাজন অনেক সময় হয়ে থাকে না, কারণ তারা দেখা যায় যে তারা অনেক সময় যে ওজনে তারা কম দেয়, তারপরে তারা দামে কম রাখে, দাম কম, কৃষককে কম মূল্য পরিশোধ করে, যার মাধ্যমে কৃষকরা ফসলের তাদের ন্যায্য দাম পায় না, তাদের খরচ উঠে আসে না। সেই কারণে কৃষকরা অনেক সময় দেখা যায় যে নিজেরাই তাদের স্থানীয় বাজার কাছাকাছি, এই পণ্য উৎপাদনের ফসলের মাঠের বা খামারের কাছাকাছি বাজারে গিয়ে তারা উৎপাদিত পণ্যটি, কৃষি পণ্যটি বিক্রি করে। এবং সেইখানেও দেখা যায় এই কৃষি পণ্যটি সেখানে বিক্রি করলে অন্যান্যদের সাথে তুলনা করে কৃষকরা একটু বেশি দামে বিক্রি করতে পারে। এই প্রাথমিক বাজার হচ্ছে তাহলে কি, যে কৃষি পণ্য উৎপাদনের কাছাকাছি যে বাজার, সেইখানে যে পণ্য বিক্রির যে স্থান বা পণ্য বিক্রির যে ক্রেতা বিক্রেতার যে সমাগম হয়, সেই বাজারটি হচ্ছে প্রাথমিক বাজার। সেখানে কৃষকরা হলো বিক্রেতা এবং ক্রেতা হচ্ছে ফরিয়া বা ব্যাপারীরা। যখন ফরিয়া বা ব্যাপারীরা সরাসরি ফসলের মাঠ থেকে বা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে না, তখন তারা এই স্থানীয় বাজার থেকে, কৃষকের কাছ থেকে তারা এই উৎপাদিত কৃষি পণ্য ক্রয় করে থাকে। তারপরে প্রাথমিক বাজার থেকে এই পণ্য যায় হচ্ছে মাধ্যমিক পর্যায়ের পাইকারি বাজারে। এই ফরিয়া বা ব্যাপারীরা তখন থাকে হলো এই মাধ্যমিক পর্যায়ের পাইকারি বাজারের ক্রেতা এবং বিক্রেতা, এবং ক্রেতা হচ্ছে তা সেখানে আড়তদার, পাইকার বা মহাজন এরা। আবার মাঝে মাঝে ফরিয়ারাও এই মাধ্যমিক পর্যায়ের পাইকারি বাজারে তারা নিজেরাও ক্রয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এটি তারা ক্রয় করে, যে ফরিয়া বা ব্যাপারীদের কাছ থেকে এটি ক্রয় করে আড়তদাররা সেখান থেকে ফরিয়া বা ব্যাপারীর কাছ থেকে কৃষি পণ্য কিনে তারা এই ৩ শ্রেণীর এরা কি করে, মাধ্যমিক পর্যায়ের যে ক্রেতা আছে এরা ওই ফসলকে মজুদ করে, সংরক্ষণ করে সে হিমাগারে বা সংরক্ষণাগারে, অথবা তারা কি করে, যেটাকে আমরা কালোবাজারি বলি, মজুদদার বলি। মানে যখন দেখে যে কৃষি পণ্যের দাম বাড়বে বা কৃষি পণ্যের অফ সিজন, যে কৃষি পণ্যের মৌসুম না, তখন তারা দাম বাড়িয়ে কৃষি পণ্য বিক্রি করে। এই পর্যায়ে মজুদদারের বিষয়টিতে তারা কি হয়, আরো তারা এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষণীয় যে প্রথমে গ্রামে থেকে ফসলের মাঠ থেকে যে দামে ফরিয়া বা ব্যাপারীরা এই পণ্যটি ক্রয় করে, তার চেয়ে বেশি দামে হলো স্থানীয় বাজারে কেনাবেচা হয়। তার চেয়ে আরো বেশি দাম
তারা আরো বেশি দামে কেনাবেচা হয় হচ্ছে আড়তদার, পাইকার বা মহাজনে। এই মাধ্যমিক পর্যায়ের পাইকারি বাজারে তার চেয়েও বেশি দামে বিক্রি কেনাবেচা হয় হলো খুচরা বাজারে। এই মজুতদারদের থেকে আবার এই চূড়ান্ত পর্যায়ে খুচরা বাজারে কিনে হচ্ছে খুচরা বিক্রেতারা, এবং খুচরা বিক্রেতারা কিনে খুচরা বিক্রেতারা আবার কি করে ভোক্তার কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে তারা পণ্যটি বিক্রি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রামে কৃষক বা ফসলের মাঠে যে ফসল বিক্রি করা, এখানে কৃষক হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ের বাজার কাঠামোর একেবারে প্রথম সে প্রথম ব্যক্তি। তার সাথে সর্বশেষে যে ভোক্তার চূড়ান্তভাবে ভোক্তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই কৃষি পণ্যের বাজার কাঠামোর সর্বশেষ যে ব্যক্তি আছে সে হলো কি খুচরা বিক্রেতা। তাহলে এই কৃষক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত যে যতবার পণ্যের হাত বদলায় ততবার পণ্যের দাম বাড়ে এবং মুনাফা বাড়ে, এবং এই মুনাফা সবাই এই মুনাফার মালিক হয়। শুধুমাত্র মুনাফা থেকে বঞ্চিত হয় হচ্ছে কৃষক, যে সরাসরি উৎপাদনের কৃষি পণ্যটি উৎপাদনের সাথে ছিল। এটি হলো আমাদের বাংলাদেশের কৃষকের ট্র্যাজেডি। তারপরে আমরা আসছি যে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার স্বরূপ। এটি যদি আমরা এক কথায় বলতে যাই, সেটি হচ্ছে যে এক কথায় বলতে হলে আমাদের বলতে হয় যে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা বাংলাদেশের খুবই অনুন্নত, অসংগঠিত এবং ত্রুটিপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার এই ত্রুটিপূর্ণ বানানের ফন্টটি ভেঙে গিয়েছে সফটওয়্যারের আপডেট সমস্যার জন্য। তো এখানে এই যে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার স্বরূপ অনুন্নত, অসংগঠিত এবং ত্রুটিপূর্ণ কেন? এর এর প্রধান যে বা অন্যতম কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য। এখানে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কেন? বিভিন্ন কারণে এই কথাটি প্রযোজ্য, কিন্তু তার চেয়ে অধিকাংশ ক্ষেত্রে এই কথাটি সত্য। এবং মধ্যস্বত্বভোগীরা যে নিতে পারে, মুনাফা ভোগ করতে পারে, যে উৎপাদনের সাথে জড়িত, সরাসরি উৎপাদনের সাথে জড়িত না থেকেও। কারণ হচ্ছে কি, আমাদের কৃষি পণ্যের বাজার হচ্ছে অসংগঠিত, কৃষকরা সংগঠিত না, এবং তাদেরকে এই যে কৃষি পণ্যের যে বাজার, সেই বাজার দেখা যায় যে স্থানীয় বাজারগুলোতে আমরা লক্ষ্য করি যে সকালে বীজে একটা নির্দিষ্ট সময়ে বাজার বসে, অন্য সময়ে বাজার থাকে না। তো কৃষক তাড়াহুড়ো করে বাজারে কি করে তার পণ্যটি বিক্রি করে দিতে হয় সময় শেষ হওয়ার আগে, এবং পরিবহন ব্যবস্থাও সেরকম সুবিধার না, যার কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসলটি শহরে বা বড় বড় শহরে তারা নিয়ে এসে বিক্রি করতে পারে না, সরাসরি পাইকারের কাছে বিক্রি করতে পারে না, বা সরাসরি ভোক্তাদের কাছে হাতে পৌঁছে দিতে পারে না। এই অসংগঠিত এবং ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থার জন্য বা অনুন্নত বাজার ব্যবস্থার জন্য হচ্ছে বাংলাদেশের কৃষি ব্যবস্থা হচ্ছে বলা হচ্ছে যে মানে ত্রুটিপূর্ণ। এইখানে যে মধ্যস্বত্ব ভোগীরা এই ক্ষেত্রে হলো বেশি দায়ী। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা শিখি যে মধ্যস্বত্ব ভোগী কারা। মধ্যস্বত্ব ভোগীদের নামগুলো আমরা একটু আগেই জেনে ফেলেছি, তারপরে আমরা এই নামগুলো একটু করি। যে প্রথমে আছে হলো ব্যাপারী, যে যারা কি করে, যে ফসল একেবারে সরাসরি কৃষকের কাছ থেকে, কৃষকের ঘরের থেকে বা কৃষকের ফসলের মাঠ থেকে ফসল তারা কিনে নিয়ে আসে, কম দামে নিয়ে আসে, স্বল্প মূল্যে নিয়ে আসে। তারপরে আছে ফরিয়া বা দালাল। এরা কি করে, এরাও কম দামে কৃষকের কাছ থেকে ফসল কিনে এনে পাইকার বা আড়তদার বা মহাজনের কাছে বিক্রি করে। এগুলো আমাদের লোকাল নাম, যে ফরিয়া বা দালাল বা ব্যাপারী প্রায়ই একই সমার্থক শব্দ। তারা কি করে, তারপরে পাইকার হলো কি, ফরিয়ারা আরো যে দামে কৃষকের কাছ থেকে কেনে বা ব্যাপারীর কাছ থেকে কিনে, তার চেয়ে বেশি দামে পাইকারের কাছে কৃষি পণ্যটি বিক্রি করে। পাইকার হচ্ছে কারা, যারা মানে খুচরা বিক্রয় অল্প পরিমাণ বিক্রয় করে না, তারা বেশি পরিমাণ কৃষি পণ্য বেশি পরিমাণ একসাথে বিক্রয় করে, তাদেরকে বলা হয় পাইকার। যেমন আমি খুব সহজেই উদাহরণ যদি দেই, তোমরা দেখবা যে সকালবেলা বা রাত শেষ রাতের দিকে
যদি তোমরা বা ঢাকা শহরের কাউরান বাজারের দৃশ্য দেখো তাহলে দেখবা যে ট্রাক ভরে ভরে মাল এই কৃষি পণ্য নিয়ে আসছে এবং নিয়ে এসে কি করছে যে এইখানে কাউরান বাজারে যে মানে ট্রাক ট্রাক হিসেবে বা আহ, মন হিসেবে এই পণ্য পাইকাররা কিনে রাখে। তো এই পাইকাররা এবং কারওয়ান বাজার থেকে আমরা যদি কোনো কিছু কিনতে চাই তাহলে আমাদের দেখা যায় যে পাল্লা অনুযায়ী কিনতে হয়, এক পাল্লায় 5 কেজি, কারণ মানে 5 কেজির কমে কেনা যাবে না। তাহলে এই যে এইটা হলো কি পাইকারি ইয়ে পাইকারি ক্রেতা এবং পাইকারি বিক্রেতা। এবং এরা কি করে এই পাইকারের থেকে কিনে, আর কারা কিনে? আড়তদাররা কিনে। আড়তদাররা কি করে এই পাইকারদের কাছ থেকে কিনে অপেক্ষাকৃত বেশি দামে কিনে ফরিয়াদের কাছ থেকে যা দামে পাইকার কিনেছিল তার চেয়ে বেশি দামে আড়তদাররা কিনে। আড়তদার কারা? যারা এই পণ্যকে কৃষি পণ্যকে মজুত করে রাখে, সংরক্ষণ করে রাখে। এরা কি করে? এরা এই সংরক্ষণ করার উদ্দেশ্য যদি ভালো হয় যে না সারা বছর কৃষি মানে কৃষি পণ্যের যোগানকে আসলে ধরে রাখার জন্য এই আড়তদার শব্দটির বা সংরক্ষণ করা হয়, কিন্তু এরা এই আড়তদাররা একটি প্রচলিত বাজারে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় এরা নেতিবাচক রোল বা ভূমিকা সাধারণত তারা প্লে করে থাকে। অনেক অনেক আড়তদারই তারা কি করে? তারা কৃষি পণ্যের যখন যোগান থাকে না, মানে মৌসুম থাকে না, তখন তারা এই কৃষি পণ্য বেশি দামে বিক্রি করে। আবার কৃষকরাই আবার তাদের কাছ থেকে তাদের বেশি দামে পণ্য অনেক কৃষক ক্রয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আড়তদার হলো কারা? যারা হলো গিয়ে পণ্য মজুত করে রাখে এবং মজুত করে তারা আরো বেশি দামে তারা এই মহাজন শ্রেণীর কাছে বিক্রি করে। মহাজন কারা? মহাজন হচ্ছে যে সেই সব লোক, সেই সব যারা কৃষকদেরকে কি করে? তারা ফসল উৎপাদনের জন্য তারা ঋণ দিয়ে থাকে সাধারণত, এবং কৃষকের ফসল উঠার পরে তারা উচ্চ মূল্যে মানে খুব স্বল্প মূল্যে তারা ফসল কিনে নেয় অথবা উচ্চ সুদে কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে। এখানে মহাজনরাও এই ফরিয়াদের কাছ থেকে পণ্য কিনে তারা এই পাইকারের কাছে বিক্রি করে অথবা খুচরা বিক্রেতার কাছে তারা বিক্রি করে। এবং খুচরা বিক্রেতারা কি করে? খুচরা বিক্রেতারা এই আড়তদার, পাইকার এবং মহাজনদের থেকে যারা যে দামে কিনেছিল তার চেয়ে বেশি দামে তারা খুচরা বিক্রেতাকে দাম পরিশোধ করতে হয়, এবং এই জন্য খুচরা বিক্রেতা চূড়ান্ত ভোক্তার কাছে আরো বেশি দামে বিক্রি করে। এখানে আমরা যদি একটা উদাহরণের কথা বলি যে কারণ বাজারে আমরা যে পণ্যটি আমরা কেজি হিসেবে 5 কেজি যদি আমরা 60 টাকায় কিনি তাহলে 1 কেজির দাম পড়ে কত? 12 টাকা। কিন্তু দেখবা যে এটি যদি আমাদের টমেটোর দাম হয় 12 টাকা কেজি, কারওয়ান বাজারে 5 কেজি দরে কিনলে তার মধ্যে দেখা যাবে যে কারওয়ান বাজারের উল্টা পাশের রাস্তায় আসলে এই টমেটোর দাম দেখা যাবে 30 টাকা। তখন কে বিক্রি করতেছে? খুচরা বিক্রেতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটি ছবিতে নিয়ে যাই যে এই ছবিটির ইয়াতে বাম পাশের যে উপরের ছবিটি, এটি উনি হচ্ছে কি? খুচরা বিক্রেতা। এই এই খুচরা বিক্রেতা কি করে? তিনি সবচেয়ে বেশি দাম পরিশোধ করেন, সেই জন্য তিনি চূড়ান্ত ভোক্তার কাছে আরো বেশি দাম সে রাখেন। যার কারণে খুচরা ভোক্তাদের এই কৃষক যেই টমেটো 2 টাকা কেজি বিক্রি করলো, সেই টমেটো খুচরা বিক্রেতা চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করছে 10 টাকা। তার মানে কি? এখানে 8 টাকা মুনাফা হলো বাড়তি মুনাফা এই বিভিন্ন এই মধ্যস্বত্ব ভোগীদের। কারা মাঝখানে আছে? কারা মধ্যস্বত্ব ভোগী? মানে কারা? যারা মুনাফা ভোগ করে মাঝখানে থেকে, উৎপাদনেও নাই, ভোক্তা চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এই পর্যায়ে নাই। উৎপাদনের সাথে জড়িত হলো কৃষক। কৃষক এবং খুচরা বিক্রেতার মাঝে যারা আছে, এবং খুচরা বিক্রেতা নিজেও এই মাঝের পর্যায়ে আছে, কারণ হচ্ছে কৃষক এবং চূড়ান্ত ভোক্তা এর মাঝে যারা যারা আছে সবাই হলো এই মুনাফাটাকে ভোগ করছে। এই বাড়তি মুনাফা তারা ভোগ করছে, মালিকানা ভোগ করছে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে কি? মধ্যস্বত্ব ভোগী। মানে কৃষকের যে মুনাফা, পণ্য উৎপাদন করার পর ফসল বিক্রি করে যে মুনাফা, সেই প্রকৃত মুনাফাটা কৃষক পাচ্ছে না। কেন পাচ্ছে না? তারা হলো গিয়ে এই চূড়ান্ত ভোক্তারা চূড়ান্ত ভোক্তারা যেই দামটি পরিশোধ করছে সেই দামটি তারা
পাচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমরা যে বুঝতে পারছি যে মধ্যস্বত্ব ভোগী কারা, যারা কৃষক এবং এই কৃষক এবং ভোক্তা, চূড়ান্ত ভোক্তার মাঝে যারা আছে তারা সবাই মধ্যস্বত্বভোগী। তারা সবাই হচ্ছে কৃষকের মুনাফাকে তারা ভোগ করে থাকে। তারা কৃষকের পণ্য, উৎপাদিত পণ্যকে তারা হাট বদলায় এবং তারা দাম বেশি দাম যুক্ত করে, বেশি দামে তারা বিক্রি করে একজন আরেকজনের কাছ থেকে। এভাবে তারা কৃষকের মুনাফাকে তারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত না থেকেও তারা মাঝখানে থেকে তারা মুনাফা লুফে নিয়ে যায় এবং কৃষক বঞ্চিত হয়। আর অন্যদিকে ঠকে হলো কারা? চূড়ান্ত ভোক্তা যারা, আমরা যারা, তারা ঠকি। এই জন্য তাদেরকে বলা হয় কি? মধ্যস্বত্ব ভোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা যাব যে এই মধ্যস্বত্ব ভোগীরা কিভাবে আসলে রোল প্লে করে, আমরা সেটি দেখব। আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে নিয়ে যাচ্ছি। যে এখানে দেখো একটি ছক আছে, এই ছকে আমাদের যে ফার্মার, সেই ফার্মাররা কি করে, যে ফার্মারদের উৎপাদিত পণ্য কোথায় নিয়ে যায়? যে কোল্ড স্টোরেজ ওনার, বা তারা যারা কোল্ড স্টোরেজ যে ওনার আছে, অনেকে ফার্মার থাকতে পারে বড় খামারি, যারা তাদের কোল্ড স্টোরেজ থাকলে তারা সেইখানে পণ্য সংরক্ষণ করে। কিন্তু আবার কোল্ড স্টোরেজ না থাকলে সংরক্ষণাগার ভাড়া করেও তারা এটি ফসল সংরক্ষণ করতে পারে। তারপরে তারা সরাসরি ফার্মাররা বিক্রি করে ব্যাপারীদের কাছে, ফরিয়াদের কাছে, এবং তারপরে আড়তদারদের কাছেও খামারিরা সরাসরি খামারিদের কাছ থেকে আড়তদার, ফরিয়া, ব্যাপারী এরা কিনে নেয়, অথবা যারা কোল্ড স্টোরেজের মালিক আছে তারাও ফার্মারের বা কৃষকের পণ্যটি তারা সংরক্ষণ করে রাখে। তারপরে এই ব্যাপারীদের কাছ থেকে পণ্য ক্রয় করে হচ্ছে পাইকাররা, তারপরে হচ্ছে পাইকাররা আবার ব্যাপারীদের কাছ থেকে যারা খুচরা বিক্রেতা আছে তারাও এটি ক্রয় করে থাকে পণ্য। তারপরে ফরিয়াদের কাছ থেকেও খুচরা বিক্রেতারা ক্রয় করে থাকে। তারপরে আবার কৃষকের কাছ থেকে অনেক সময় কনজিউমাররা, অর্থাৎ চূড়ান্ত ভোক্তা যারা আছে তারাও ক্রয় করে থাকে। এই হলো আমাদের যে গ্রামীণ পর্যায়ের যে ফসল উৎপাদন এবং কনজিউমের এরিয়া। তার সাথে এইখান থেকে আমরা এই পর্যায় থেকে আমাদের যে বিষয়টি, এই উৎপাদিত পণ্য আমাদের কৃষি পণ্য শহরে চলে আসে কিভাবে? দেখো, ফার্মারের কাছ থেকে কিনে ব্যাপারী, এবং ব্যাপারীর কাছ থেকে সরাসরি ব্যাপারী কি করে, সেই পণ্য হোলসেলার মানে পাইকারি বিক্রেতার কাছে সেটি বিক্রয় করে। এবং সেই পাইকারি বা বিক্রেতার কাছ থেকে আড়তদার সেটি কিনে নেয় শহরে, এবং আড়তদারের কাছ থেকে আবার খুচরা বিক্রেতাকারী কিনে নেয়, এবং আবার হোলসেলারের কাছ থেকে বা পাইকারি বিক্রেতার কাছ থেকেও এই খুচরা বিক্রেতাকারী কিনে নেয়, এবং যার খুচরা বিক্রেতাকারী সর্বশেষ পর্যায়ে ভোক্তার নিকট এটি পৌঁছে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে বাংলাদেশের কৃষি পণ্যের বাজারজাতকরণের যে ব্যবস্থা বা স্বরূপ, সেটি আমরা এই ছকের মাধ্যমে আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার সমস্যা সমূহ যদি আমরা বলি, প্রথমে এই যে মধ্যস্বত্ব ভোগীরা কেন এই রোল প্লে করতে পারছে, কেন তারা মাঝখানে থেকে সরাসরি কৃষি পণ্যের উৎপাদন না করেও, এবং ভোক্তা এবং কৃষকের মাঝখান দিয়ে তারা হাত বদল করে, পণ্যের হাত বদল করে মুনাফা লুফে নিয়ে যাচ্ছে কেন? এবং কৃষি বিপণন ব্যবস্থার এছাড়াও মধ্যস্বত্ব ভোগীদের ছাড়াও আর সমস্যাগুলো কোথায় আছে, সেগুলো আমরা একটু এখন জানার চেষ্টা করি। প্রথমেই যেটি আছে সেটি হলো নিম্ন মানের পণ্য। যে কৃষি পণ্য মান অনেক খারাপ, যে কোয়ালিটি খারাপ হয় কেন? যে দেখা যায় কৃষক ভালো ফসল উৎপাদন করলে কৃষক এই পণ্যটিকে যে বাছাই করতে হবে, নমুনাকরণ করতে হবে, ভোক্তার নিকট কৃষক তার পণ্যটিকে পরিচয় করিয়ে দিতে হবে, বা পরিবহন ব্যবস্থা তার উন্নত না, সেটি সে চূড়ান্ত ভোক্তার কাছে নিয়েও যেতে পারে না, এবং কৃষকের মূলধন নাই, কৃষক দরিদ্র, সেই কারণেও কৃষক কি করতে পারে না, আধুনিক মানে পরিবহন করে সেটিকে পণ্যটিকে চূড়ান্ত পর্যায়ের ভোক্তার কাছে নিয়ে যেতে পারে না, বা কৃষি পণ্যের
উৎপাদনের জন্য, উচ্চমানের পণ্য উৎপাদনের জন্য যে উচ্চমানের বীজ, সার, প্রকৃতির উপর নির্ভর না থেকে যে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা, আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করা, প্রযুক্তি অবলম্বন করা, সেটি পারে না। যার কারণে কৃষকের পণ্য হয় নিম্নমানের, আকর্ষণীয়, এগুলোর ক্রেতা কম থাকে, এবং কৃষক পণ্য এবং পণ্যের শ্রেণীবিভাগ, যথাযথ পণ্যের শ্রেণীবিভাগ করা হয় না, পণ্যের বাছাইকরণ করা হয় না, যে পণ্যের মানে একসাথে যে পণ্য যে একত্রীকরণ করা হয়, সেই একত্রীকরণ পণ্য থেকে যেগুলো একটু খারাপ পণ্য আছে বা কোয়ালিটি খারাপ, সেগুলোকে বেছে আলাদা করে বা মানে ভালো পণ্যগুলোকে আকর্ষণীয় করবে বা নমুনাকরণ করবে, সেই ভালো পণ্যগুলোকে দিয়ে সেইগুলোর অপ্রতুলতা বা অভাব রয়েছে। তারপরে আছে যে কৃষকের দরিদ্রতা, সেই কথাটি আমরা বলেছি, কৃষকের দারিদ্রতার জন্য কৃষকের মূলধন নেই। আর ওই যে নার্কসের একটি কথা আছে, একজন মানে দারিদ্রের যে দুষ্ট চক্র, একজন কৃষক হলো গরিব কারণ সে গরিব, তার মানে দরিদ্রই তাকে আরো দরিদ্র করে, তার মূলধন নেই বলে। তারপরে আছে যে মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব, যেটি আমরা পড়েছি একটু আগে, বাংলাদেশের কৃষি পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থার যেই কাঠামো, সেই কাঠামোতে আমরা দেখেছি মধ্যবর্তী যে ব্যবসায়ীদের অস্তিত্ব বা মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য অনেক বেশি। এই মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্বের কারণে আসলে এই কৃষি বিপণন ব্যবস্থা মানে স্বাবলম্বী বা সুদৃঢ় হতে পারছে না। অনুন্নত পরিবহন ব্যবস্থাও এর জন্য দায়ী। যদি পরিবহন ব্যবস্থা ভালো হতো, তাহলে কৃষক নিজেই চূড়ান্ত ভোক্তার কাছে তার পণ্য পৌঁছে দিতে পারত কম খরচে। পরিবহন খরচ বেশি বলে সে এই কাজটি করতে পারে না। অনুন্নত পরিবহন ব্যবস্থার আমরা যদি একটা উদাহরণ দিই, তোমরা দেখেছো যে আগের ক্লাসে যে হিসের গাড়ি দিয়ে কৃষকের পণ্য পরিবহন করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে মানে কাঁচা রাস্তা বা কৃষকের নিজের মোটর যান নেই, এইসব কারণে যে কৃষক মানে সঠিক উৎপাদিত পণ্য জাতীয় বাজারে বা আন্তর্জাতিক বাজারে বা স্থানীয় বাজারের চেয়ে দূরের বাজারে সে পৌঁছাতে পারে না। কৃষির পণ্যের বাজার সম্পর্কে অজ্ঞতা, যে কৃষকের আসলে কৃষি পণ্যের যে বাজারের দাম কত, তার পণ্যের চাহিদা কেমন, তার কোন পণ্যের চাহিদা বেশি, সে এগুলো কিছুই জানে না। না জেনে সে পণ্য উৎপাদন করে, পণ্যের যোগান নির্ধারণ করে। তাই কখনো দেখা যায় যে সে চাহিদা নেই এমন একটি পণ্য বেশি উৎপাদন করেছে, তখন তার পণ্যের চাহিদা না জেনে উৎপাদন করার জন্য বা দাম না জেনে বিক্রি করে দেওয়ার জন্য কৃষক আসলে মুনাফা থেকে বঞ্চিত হয়, এবং কৃষক বাজারের সর্বশেষ তথ্যটি সে জানে না, এবং তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। সেই কারণে তারা কৃষকের কি মুনাফা পায় না। তারপরে আছে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, যে কৃষকরা যেখানে পণ্য উৎপাদন করে তার আশেপাশে কোনো সংরক্ষণাগার নেই, থাকে না, সেই কারণে তারা পণ্য গুদামজাতকরণ করতে পারে না, যার ফলে কৃষকরা পচে যাওয়ার ভয়ে, কৃষি পণ্য অধিকাংশই হলো পচনশীল দ্রব্য, সেই কারণে তারা অল্প দামি ফরিয়া বা ব্যাপারীদের কাছে পণ্য বিক্রয় করতে বাধ্য হয়। তারপর হচ্ছে বিপণন ঋণের অভাব, এবং এই যে বাজারজাতকরণের জন্য যে কৃষকের যে মূলধন দরকার, সেই মূলধনটি কৃষকের থাকে না। তখন কৃষক কি করে, বাধ্য হয়ে সে কম দামে ফরিয়াদ এবং দালাল বা ব্যাপারীদের কাছে সে পণ্যটি বিক্রি করে দেয়। এই ক্ষেত্রে যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে কৃষককে বিপণনের জন্য ঋণ দেওয়া হয়, প্যাকেটিকরণের জন্য বা প্রক্রিয়াজাত করার জন্য, পরিবহনের জন্য, তাহলে কি হবে, কৃষক ন্যায্য মূল্য পাবে এবং কৃষি বিপণন ব্যবস্থা সুদৃঢ় হবে। তারপরে দামের উত্থান পতন, যে দেখা গেল যে কৃষক যখন পণ্যটি উৎপাদন করে তখন কৃষকের ফসলের দাম বেশি, সেটি জেনে কৃষক ফসলটি উৎপাদন করলো, কিন্তু উৎপাদনের শেষে দেখা গেল যে সকল কৃষকের ফসল উৎপাদনের যোগানের পরিমাণ যে বেশি হয়ে গিয়েছে, তখন চাহিদার চেয়ে যোগান বেশি হয়ে যাওয়ায় আবার দাম পড়ে যায়। তাহলে এই যে দামের যে আকস্মিক উত্থান পতন, এটিও কৃষি বিপণন ব্যবস্থার একটি অন্যতম সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ পদ্ধতি। কৃষক যদি যে ফসল উৎপাদন করে, সেই ফসল ফরিয়া বা ব্যাপারী এরা কেনার সময় এরা কি করে, যে সঠিক ওজন তাদেরকে দেয় না, এবং পরিমাপ ব্যবস্থাও কৃষকরাও আন্তর্জাতিক মানের পরিমাপ ব্যবস্থা অনুকরণ করে না, যার ফলে কৃষক তার পণ্যটি নিয়ে ঠকে। আমরা একটি মানে
আহ, তথ্য প্রতিবেদনে বণিক বার্তার একটি তথ্য প্রতিবেদনে আমরা দেখেছি যে সেখানে যে একজন কৃষক তার পণ্য বিক্রি করতে গেলে দালাল বা ফরিয়া এরা কি করে, এরা অনেক প্রভাবশালী থাকে কৃষকের যে, তখন এরা কি করে যাতে কৃষকের ফসলটিকে জোর করে তারা কম দামে কিনে নেয়, অথবা তার ফসলটিকে বলে যে তোমার ফসল ভালো না, তোমার ফসল মানে ওজনে কম হয়েছে, বস্তার ওজন বেশি, এইসব বলে তারা কৃষকদেরকে ঠকায়, কৃষকদেরকে ন্যায্য পাওনার চেয়েও আরো কম দাম দিয়ে থাকে, পাওনা পরিশোধ করে থাকে। তারপর হচ্ছে দুর্বল বাজার কাঠামো। দুর্বল বাজার কাঠামো বলতে এই যে এখানে কৃষকের ফসলের মাঠ থেকে উৎপাদিত পণ্য থেকে শুরু করে সেই চূড়ান্ত ভোক্তা পর্যন্ত এই বাজারটা, কৃষি পণ্যের বাজার সুসংগঠিত না। মানে কৃষকরা সুসংগঠিত না, এখানে কোনো সংগঠন, কোনো সরকারি সংগঠনের তদারকি এবং বিস্তৃত হওয়া, তদারকি কম বা বেসরকারি ভাবেও তদারকি নেই। এইসব কারণে দুর্বল বাজার কাঠামো, বা অনেক সময় আমরা দেখি দুর্বল বাজার কাঠামোর মধ্যে এটিও আসবে যে কৃষি পণ্যের আসলে স্থায়ী বাজার নেই বললেই চলে। যে সরকারিভাবে এমন দুই একটি জায়গায় এরকম কৃষি পণ্যের বাজার গড়ে উঠেছে, কিন্তু এখনো যে গ্রামে গঞ্জে যদি স্থায়ী বাজার কাঠামো থাকে কৃষি পণ্যের, আমরা দেখি যে কৃষি পণ্য কৃষকরা রাস্তার পাশে, তারা মানে রাস্তার পাশে নিয়ে কৃষি পণ্য বিক্রি করে একটা নির্দিষ্ট সময়ের জন্য, আবার বিক্রি শেষে চলে যায়। তখন দেখা যায় যে সময় শেষ হওয়ার আগে দালাল বা চক্র ফরিয়া এরা চক্রান্ত করে, কম দাম দেওয়ার চক্রান্ত করে কৃষককে, তারা প্রথমে এটি কিনে না তাদের পণ্যটি, যখন দেখা যায় যে কৃষকরা সময় শেষ হয়ে যাচ্ছে বাজারে, তখন তারা কি করে, যেমন সকালের বাজার সকাল 12টা পর্যন্ত তারা এটি বিক্রি করবে, তারপরে পণ্যের বাজারটি শেষ হয়ে যাবে, তখন কৃষকরা কি করে যে বাজার শেষ হওয়ার আগে তখন তারা কম দামে তারা এটি ফরিয়াদেরকে বাধ্য হয়ে ছেড়ে দেয়। মানে এইসব স্থায়ী বাজার কাঠামো বা দুর্বল বাজার কাঠামোর জন্য বা ফরিয়ারা, তারা কি একচেটিয়া মনোভাব তারা পোষণ করে, তারা নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবে, এবং সেই কারণে এইসব বাজার কাঠামোর যে দুর্বলতা, এই দুর্বলতার কারণেও কৃষি বিপণন ব্যবস্থায় কৃষকরা মুনাফা বঞ্চিত হয়। শিক্ষা ও প্রশিক্ষণের অভাব, কৃষকদের আসলে আমাদের দেশের কৃষকরা সেরকম অক্ষরজ্ঞান সম্পন্ন নয়, তাদের কোনো উচ্চতর শিক্ষা তাদের নেই, বা তারা হয়তো কেউ পড়তে পারে, বই দেখে রিডিং পড়তে পারে, কেউ পারে না, এবং কৃষকদের যথাযথ প্রশিক্ষণেরও অভাব রয়েছে। তবে এখন ইদানিং সরকার এই কৃষকদের জাতীয় যুব কর্মসংস্থান এইসব বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বা এনজিও গুলো, বেসরকারি সংস্থা এগুলো কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করছে। কৃষি পণ্যের মানে মান নির্ধারণের জটিলতা, কৃষি পণ্যের মান বা মান নির্ধারণ সংক্রান্ত জটিলতা রয়েছে, যে কৃষি পণ্যের মান কোনটি ভালো কোনটি খারাপ, বা কি মানের পণ্য কে কৃষকরা স্ট্যান্ডার্ড বলবে, বা সর্বোচ্চ মান নির্ধারণ নিয়েও জটিলতা রয়েছে। বাজারে তথ্যের অভাব, যে কৃষকদের এমন কোনো সুনির্দিষ্ট ভাবে কৃষকদেরকে কোনো নেই যে যেই উৎসটি থেকে কৃষকরা কৃষি পণ্যের বাজারের তথ্য, সর্বশেষ তথ্যটি পাবে। এক্ষেত্রে কৃষকরা নিজেরাও আগ্রহী না, আবার এখন যে ইদানিং যে ডিজিটালাইজেশনের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে আসলে তথ্য হচ্ছে সম্পদ, সেই ক্ষেত্রে কৃষকদের কাছে বাজারের সর্বশেষ তথ্যই থাকে না। তারপরে সরকারি নীতির অভাব বা অপ্রতুলতা, যে সরকারের কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার এবং মধ্যবর্তী যে স্বত্বভোগীরা আছে তাদের দৌরাত্ম্যকে কমানোর জন্য যেই মানে পর্যাপ্ত নীতি এবং নীতির যে বাস্তবায়ন, সেগুলোর এখনো ঘাটতি রয়েছে। তারপরে হচ্ছে কৃষকদের নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা, যে আমি আমার ফসল তার চেয়ে ভালো করব, বা কৃষকদের নিজেদের মধ্যেও প্রতিযোগিতার অভাব রয়েছে। এইগুলো হচ্ছে আমাদের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার সমস্যা সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যাচ্ছি কৃষিজাত পণ্যের বিপণন সমস্যা সমূহের সমাধানের উপায়। এই সমাধানের উপায় আমরা কিভাবে করব, যে পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এগুলো আসলে আমরা আগেই বলেছি, কৃষকরা এককভাবে বা কৃষকদের পক্ষে এই সমস্যার সমাধানের করা সম্ভব নয়, কারণ কৃষকরা দরিদ্র, কৃষকদের সমাজে সেরকম কোনো গুরুত্ব নেই, যেহেতু তারা আর্থিক সংকটে থাকে,
তারা তাদের কাছে মূলধন থাকে না, আবার তাদের নিজেরও জমি থাকে না, তারা মহাজনের থেকে জমি বা বর্গা যে চাষ করে থাকে। সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো কৃষকদের কৃষি পণ্যের যে বিপণনের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করতে পারে রাষ্ট্র, সমাধান করতে পারে সরকার। সেই সেই এটি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটি একটি দেশের অবকাঠামোর সাথে উন্নয়নের সাথে জড়িত। এটি উন্নয়ন করতে পারবে হলো কি দেশের সরকার। তারপরে হলো পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ, যে যখন যে পণ্যের চাহিদা রয়েছে সেটির যোগান কৃষক করবে, সেটির সরবরাহ নিশ্চিত করতে হবে। এবং দালাল ও ফরিয়াদের বিলোপ সাধন বা মধ্যস্বত্বভোগীদের বিলোপ সাধন, এবং কৃষকদেরকে ঋণ সরবরাহ করতে হবে, কৃষকদের জন্য হিমাগার বা সংরক্ষণাগার স্থাপন করতে হবে, যেন কৃষকরা মৌসুমে সময় তারা কম দামে পণ্য বিক্রি না করে, কৃষকদের যেন বাধ্য হয়ে পণ্য বিক্রি করতে না হয়। তারপরে পণ্যের শ্রেণীবিন্যাসকরণ, পণ্যকে বাছাইকরণ করতে হবে, পণ্য ফসল একত্রীকরণ করার পরে, সংগ্রহ করার পরে, এবং বাজার নিয়ন্ত্রণ করতে হবে সরকারিভাবে। এইগুলো ছিল আমাদের সমস্যার সমাধানের উপর। তারপরে আমরা আসছি যে আরো আছে যে সুষ্ঠু ওজন পরিমাপের ব্যবস্থা। এটি সরকারিভাবে বা বেসরকারি সংস্থার মাধ্যমে, সরকারি ব্যক্তিগত উদ্যোগে এটির পরিমাপের ওজন পরিমাপের ব্যবস্থা করতে হবে। পণ্য মূল্য নির্ধারণ করা, পণ্যের দাম নির্ধারণ করতে হবে, নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকতে হবে, কর্তৃপক্ষের তদারকি থাকতে হবে, এবং কৃষকরা যদি সমবায় বাজার গঠনের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করে তাহলে কৃষকরা ঠকবে না। ক্রয় এজেন্সি ক্রয় এজেন্সি বা কৃষকদের পণ্য বিক্রি করার জন্য একটি এজেন্সির মতো যদি করে দেয় সরকার, তাহলে সেই এজেন্সির কাছে যদি সরকার কৃষক বিক্রি করে তাহলে কৃষকরা লুজার হবে না। এবং প্রচারণা বা কৃষি পণ্যের বা কৃষি বার্তার, কৃষির আবহাওয়া বার্তা, জল, এগুলোর কৃষির বাজার সম্পর্কে তথ্য, এগুলোর সম্পর্কে প্রচারণা ব্যাপক হতে হবে, বা যেগুলো বহুল প্রচলিত যে মিডিয়া, সেই মিডিয়ায় আসতে হবে, রেডিও, টিভি, যেগুলো কৃষকদের হাতের নাগালে রয়েছে, কৃষকরা দেখতে পারবে। উন্নত মানের পণ্য উৎপাদনের জন্য উপসি বীজ, কৃষি ঋণ, তারপরে হচ্ছে কৃষি উপকরণ, সেচ সুবিধা, এইসবের ব্যবস্থা করতে হবে। এসবের ব্যবস্থা করা গেলে তাহলে উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হবে। আন্তর্জাতিক বাজার তৈরি, যে কৃষকদের পণ্য দেখা যায় যে কৃষকদের বাড়তি পণ্য জাতীয় বাজারে, তাদের জাতীয় বাজারের চাহিদার চেয়ে বেশি উৎপাদন করে ফেলে, তখন এই উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য আন্তর্জাতিক বাজার তৈরি করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বা তদারকি বৃদ্ধি, এই ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কার্যকারিতা বা তদারকি বৃদ্ধি করতে হবে, দেখভাল বৃদ্ধি করতে হবে। তারপরে আমরা আসছি যে বাংলাদেশ সরকারের কৃষি পণ্যের বিপণন নীতি। বাংলাদেশ সরকারের কৃষি পণ্যের বিপণন নীতির মধ্যে 4টি বিষয় রয়েছে। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে কৃষি পণ্যের বাজার ব্যবস্থার উন্নয়ন। এই বাজার ব্যবস্থার উন্নয়নের সাথে প্রথমেই যেই বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে সেটি হলো মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আছে জাতীয় কৃষি নীতি 1999 অনুযায়ী কৃষি বিপণনের বিভিন্ন প্রোগ্রাম বিবেচনায় আনা হয়েছে। সেই কৃষি বিপণন নীতিগুলো কি কি, যে কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ করা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা, পণ্যের গ্রেডিং বা লেবেলিং নির্ধারণ করা, বাজারের অবকাঠামো উন্নয়ন, তথ্য বাজার সমৃদ্ধ, মানে ডেটাবেস সমৃদ্ধ করা, কৃষি পণ্যের পণ্য উৎপাদন, ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ ও প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণ, যে কৃষকরা কি পণ্য উৎপাদন করছে এবং কৃষকদের এই পণ্যের ব্যবহার কি, পণ্য কিভাবে প্রক্রিয়াজাতকরণ করলে পণ্যের গুণাগুণ ভালো থাকবে, এইসব প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণ কৃষককে জানাতে হবে, কৃষকের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে মার্কেটিং ডেটাবেস সংরক্ষণ বা স্থাপন, যে এই যে কৃষি পণ্যের যে বিপণন আছে, এই বিপণনের ডাটাবেস আমাদেরকে সরকারিভাবে প্রতিষ্ঠা করার জন্য নীতি নেওয়া হয়েছে। তারপরে এবং এই ডাটাবেস শুধু নিবেই না, সংরক্ষণই করবে না, যে কোনো সময় কৃষক এই ডাটাবেস থেকে, যে কোনো কৃষক অ্যাপসের মাধ্যমে তাদের তথ্য পাবে এবং সেটি বিশ্লেষণ করে সরকারি ও বেসরকারি বিপণন সমস্যার সমাধান করবে। তারপরে 1964 সালের কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন, যা 1985 সালে সংশোধিত, সেটি হালনাগাদকরণ ও বাস্তবায়ন করা হবে। তারপর যে সমবায় বিপণন ব্যবস্থাকে উৎসাহিতকরণ করা হয়েছে, দাম সহায়তা নিতে ফসল তোলার সময়
বা অন্য সময় খাদ্যশস্য সংগ্রহ কি সরকারিভাবে বা বেসরকারিভাবে জোরদারকরণের নীতি গ্রহণ করা হয়েছে। তারপরে আরো আছে যে ২ নম্বরে আছে হলো কি কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ। কৃষি পণ্যের বাজার কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? সেই জন্য সরকার কৃষি বিপণন বিভাগ, আমি এই যে ছবি দেখিয়েছিলাম তোমাদেরকে শুরুতে, ডিএএম এর যে ডিএএম গঠন অর্থাৎ কৃষি বিপণন বিভাগ, কৃষি বিপণন অধিদপ্তর গঠন করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং প্রতিষ্ঠা বা গঠন করা হয়েছে। এই কৃষি বিপণন বিভাগ বা কৃষি বিপণন অধিদপ্তর এটি হচ্ছে কি কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগ। এটি কৃষি পণ্যের দামের তথ্য সরবরাহ করে, এটি ক্রমাগত কৃষি পণ্যের দাম নিরীক্ষণ করার নীতি গ্রহণ করে, বাণিজ্য ও পরিবহন সংস্থার সহযোগিতায় ভোক্তার কেন্দ্রগুলোতে পচনশীল পণ্যের চলাচল নিশ্চিত করে। অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় ও পরিবহন মন্ত্রণালয় যে আছে বা পরিবহন সংস্থা, এদের সহযোগিতায় যে ভোক্তা যেই কেন্দ্রগুলো থেকে পণ্য ক্রয় করে, কৃষি পণ্য ক্রয় করে, আমরা আগেই বলেছিলাম কৃষি পণ্যগুলো হচ্ছে পচনশীল পণ্য, সেই পচনশীল পণ্যগুলোকে কি চলাচল নিশ্চিত করে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে কম খরচে বা নামমাত্র খরচে। তারপরে হচ্ছে নতুন বা কেন্দ্রীভূত অঞ্চলে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রয় আন্দোলন ও বিক্রয় সংগঠিত করা। অথবা কৃষকরা যদি নতুন পণ্য উৎপাদন করে বা যেখানে মানে কৃষক চূড়ান্ত ভোক্তারা অবস্থান করে বা কৃষকরা বেশি অবস্থান করে, যেমন চাঁপাই নবাবগঞ্জে বেশি আম উৎপন্ন হয়, তাহলে আম চাষিদের এই উৎপাদিত পণ্য বিক্রয় আন্দোলন এবং বিক্রয়কে সংগঠিত করার নীতি সরকার গ্রহণ করেছে। এবং কৃষক, আমরা দেখেছি যে এবছর এই করোনার সময় আমাদেরকে কি রেলের যোগাযোগকে রেলকে পরিবহনের জন্য আম পরিবহন করার জন্য সরকারিভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, এইরকম আর কি বিষয়টি। তারপরে আছে যে কৃষি উৎপাদন বাজার নিয়ন্ত্রণ আইন 1964 এটি প্রয়োগ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু তাই নয়, এই পয়েন্টটির অধীনে যে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকার আরো নীতি গ্রহণ করেছে, যেমন হচ্ছে কৃষি পণ্যের বিপণন নিয়ে গবেষণা এবং বিপণন খরচ কিভাবে কমানো যায়, বিপণন খরচ এবং ব্যবসায়ীদের মাঝে মার্জিন মূল্যায়ন করা। অর্থাৎ বিপণন খরচ কত এবং ব্যবসায়ীরা তারা কি পরিমাণ মুনাফা তারা করবে, কি দামে বিক্রি করবে, সেই তার একটি সীমারেখা টেনে দেওয়া সরকারিভাবে, সেটি করবে হলো কে এই কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি বিপণন, তারপরে কৃষি বিপণন অধিদপ্তরের আরো নীতি হচ্ছে যে বিপণন সমস্যার ক্ষেত্র চিহ্নিত করা, বিপণন খরচ কমানো, পাইকারি বাজার নির্মাণ এবং উন্নত বাজার চালুকরণ, উৎপাদনের লক্ষ্যে এবং ক্রয় কর্মসূচি চালু করা, সহায়ক দাম নীতি চালু করা। সহায়ক দাম নীতি বলতে এটা বোঝানো হয়েছে যে কৃষি পণ্যের দাম যখন কৃষকরা যখন দাম কম থাকবে তখন সরকারিভাবে এই কৃষি পণ্যকে ন্যায্য দামে কৃষকের কাছ থেকে ক্রয় করা, এটা হলো সহায়ক দাম নীতি চালু করা। এবং যখন নাকি দেখে যে কৃষকদেরকে দাম বেঁধে দেওয়া কৃষকদের অনুকূলে গিয়ে, সেটা হলো দাম সহায়ক নীতি। আর রপ্তানি ও আমদানি নীতি প্রণয়নে সরকারকে সহায়তা করবে যে কৃষি বিপণন অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে যে আরেকটি সরকারের কৃষি পণ্যের বিপণন নীতি সরকার চালু করতে চাচ্ছে, এটি অলরেডি চালু হয়েছে, কৃষি বিপণন অধিদপ্তর এটি চালু করেছে, সেটি হলো ই মার্কেটিং, কৃষি পণ্যের ই মার্কেটিং চালুকরণ। এটির এটির ওয়েবসাইটও চালু হয়েছে ই মার্কেটিং এর, কৃষি পণ্যের ই মার্কেটিং এর। এখানে কৃষি পণ্যের বিভিন্ন কৃষি পণ্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়, কৃষি পণ্যের দাম কত সেটি হয়, কোথায় কোথায় পাওয়া যাবে সেটি জানিয়ে দেওয়া হয়। এভাবে কৃষি পণ্যের ই মার্কেটিং কে চালু করা হয়েছে। এবং ই মার্কেটিং এর ফলে আমরা জানি যে যত ডিজিটালাইজেশন হবে তত দুর্নীতি কমবে। এই ই মার্কেটিং এর ফলে এই যে মধ্যস্বত্ব ভোগীদের যে দৌরাত্ম্য এটি কমে যাবে। কারণ হচ্ছে কি এটি মধ্যস্বত্ব ভোগীরা বেশি লাভ করতে পারে হলো কি, কৃষকরা সর্বশেষ তথ্যটি জানে না যে দাম কত বা বাজারে এটির চাহিদা কেমন, ভবিষ্যতে এটির চাহিদা বাড়বে কিনা, সেগুলো ই মার্কেটিং এর চালুকরণের ফলে এই মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমবে। সেজন্য সরকার ই মার্কেটিং চালু করার জন্য কৃষি পণ্যের বিপণন নীতি গ্রহণ করেছে। তারপরে হচ্ছে মূল্য স্থিতিশীলকরণ। কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য যে আমরা একটি সমস্যা দেখেছিলাম যে কৃষি পণ্যের মূল্য কি উত্থান পতন, আকস্মিক উত্থান পতন হয়, তাহলে কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য
সরকার কৃষি মূল্য কমিশন, এগ্রিকালচারাল প্রাইস কমিশন গঠন করেছে আলাদাভাবে। এই আলাদাভাবে কৃষি গঠন করার জন্য এর এর কাজ কি, এটি যথাযথভাবে বিতরণ কর্মসূচি গ্রহণ করবে, অর্থাৎ কৃষি পণ্য বিতরণ কর্মসূচি এই কৃষি মূল্য কমিশন গঠন করবে এবং সঠিক নির্দেশনা দিবে যে কি করতে হবে মূল্য স্থিতিশীল রাখার জন্য, এবং মূল্য স্থিতিশীল রাখা এবং সঠিক দিক নির্দেশনাই শুধু দিবে না, এই নির্দেশনা গুলোকে বাস্তবায়নও করবে কৃষি মূল্য কমিশন। এবং এই সব কিছু করার উদ্দেশ্য হচ্ছে ড্যামকে, অর্থাৎ ইয়েকে, এই আমরা যদি যাই, ড্যাম হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং কে শক্তিশালী করা, কৃষি বিপণন অধিদপ্তরকে শক্তিশালী করাই হচ্ছে এই এগ্রিকালচার প্রাইস কমিশনের লক্ষ্য, কৃষি মূল্য কমিশনের লক্ষ্য। এটি একটি স্বাধীন সংগঠন, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকার গড়ে তুলেছে। এইগুলো ছিল আমাদের বাংলাদেশ সরকারের কৃষি পণ্যের বিপণন নীতি, চারটি। শিক্ষার্থীবৃন্দ, তারপরে এই ছিল আমার আজকের ক্লাস। এই আজকের ক্লাসের শেষে আমি আজকে শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসের। আজকের ক্লাসের যে আমাদের যে আলোচনা, সেই থেকে আমি তোমাদের একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন আমি তোমাদের আজকে ক্লাসের জন্য ক্লাসের হিসেবে বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। সেটি হলো যে বাংলাদেশের কৃষি বিপণন ব্যবস্থার অদক্ষতা দূরীকরণে জন্য সরকারের গৃহীত কৃষি বিপণন নীতিকে তুমি কি যথেষ্ট বলে মনে করো? তোমার উত্তরের সপক্ষে যথাযথ যুক্তি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কৃষি বিপণন ব্যবস্থা, বিপণন বানানটি মূর্ধন্য হবে প্রথম নটি। বাংলাদেশের কৃষি বিপণন ব্যবস্থার অদক্ষতা দূরীকরণের জন্য যে আমরা দেখলাম যে কৃষি বিপণন ব্যবস্থা অনেক ত্রুটিপূর্ণ, অদক্ষ ত্রুটি তাহলে এই অদক্ষতাকে দূর করার অদক্ষতাগুলো কি কি? সেই অদক্ষতাগুলো দূর করার জন্য সরকার যে কৃষি বিপণন নীতি গ্রহণ করেছে, আমরা যে কৃষি বিপণন নীতির 4টি যে নীতি দেখলাম, তার অধীনে আরো অনেক নীতি গ্রহণ করেছে। সেগুলোকে কি আমরা যথেষ্ট বলে মনে করি কিনা, সেটিকে আমি যদি মনে করি, তাহলে কিভাবে এইটিকে আমাদের যথাযথ যুক্তি সহ বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং যারা আমার এতক্ষণ অনলাইন ক্লাসের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ আমার ক্লাসের সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হবে। এবং এখানে এই ধন্যবাদ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে পালতোলা নৌকার শাড়ি, এটি আমাদের শরৎকালের দৃশ্য, যে এটি গ্রাম বাংলার নদীমাতৃক দেশ, এই নদীর মনোরম দৃশ্যের মাধ্যমে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।